আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, পবিত্র মাহে রমজান শুরু হওয়ার পরে এটি আমাদের প্রথম অনুষ্ঠান। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই সিয়াম সাধনার মধ্য দিয়ে আপনাদেরকে পরিশুদ্ধ করে নেবেন এই রমজানের এই মাসের এই সুযোগে। যেহেতু বাংলাদেশে একটি মুভমেন্ট চলছে, এটি ইন্ডিয়ান মুভমেন্ট, ইন্ডিয়ান পণ্য বয়কট করার যে আহ্বান, যে আন্দোলন চলছে, সেই ক্ষেত্রে এবারের যে 6ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, সেই কথিত মৈত্রী দিবসকে নিয়ে ব্যাপক আয়োজন, ব্যাপক সাড়ম্বর করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আমরা কথা বলবো। তার আগে পরিচয় করে দিই, আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সার্বিক সব বিষয় নিয়ে কথা বলতে কর্নেল মুস্তাফিজুর রহমান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। যিনি তার সেনা জীবনেও যেমন গ্লোরিয়াস ছিলেন, তেমনি রাজনৈতিক বিশ্লেষণের জায়গাতেও তিনি ইতিমধ্যে দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে পৌঁছে গেছেন। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম কনক ভাই, এবং আপনার দর্শক যারা আছে সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি সামরিক বিশ্লেষকটা একটু বেশি কমফোর্টেবল করি কথাটাতে, বাট যেটা হয়েছে সামরিকের সাথে অ্যাকচুয়ালি পলিটিক্স ইজ নট আউট অফ মিলিটারি। সো আমি যেহেতু এত দীর্ঘ চাকরির সময় আমি দেখেছি, সাহস করে রাজনৈতিক বিষয়ে কথা বলা শুরু করেছি। যদি সঠিক হয় তো ঠিক আছে, আদারওয়াইজ এনিথিং আমি ভুল স্বীকার করতে রাজি আছি। বাট আমার যেটা ধারণা রাজনৈতিক বিষয়ে আমি আমার একটা এক্সপ্রেস করে দিই। না, তবে ধরেন আপনাদের ধরেন রাজনৈতিক, বাংলাদেশের রাজনীতি, সেনা বাহিনী সব একসঙ্গেই চলে, আসলে কোনোটাই আলাদা কিছু না। তো যার ফলে ধরেন আপনারা যারা সেনা কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, আপনারা রাজনীতি অনেক মোকাবেলা করেছেন, অনেক কিছু দেখেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের বিশ্লেষণ মানুষ ভালোভাবেই নেয়, ইতিবাচক ভাবে নেয়, যে আপনাদের নতুনত্ব কিছু থাকে আলোচনার জায়গাটায়, এটি নিঃসন্দেহে বলাই চলে। তো মুস্তাফিজ ভাই, আপনি যা দেখছেন, তো 6ই ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত, একটি মৈত্রী দিবস নাকি। এই দিবস নিয়ে এবার মনে হলো যেন আড়ম্বর সাড়ম্বর অনেক বেশি। আমি আপনাকে একটি ভিডিও দেখাতে চাই। এটি হচ্ছে গত 12 তারিখের। কনক ভাই, প্রথমেই বলি যে এই যে এই অনুষ্ঠানটা 52 বছর পূর্তি, তারা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এই দিনে বাংলাদেশ ত্যাগ করেছিল। আচ্ছা, মোট কথা হচ্ছে এই 52 বছর পূর্তি কেন? এটা কি 25 বছর পূর্তি, 50 বছর পূর্তি, এ ধরনের কি, বা প্রতি বছর কি আমরা এটা পালন করি? আমরা কেন এই দিবসটা পালন করি? এটা হচ্ছে একটা তাদের দেশের একটা ইভেন্ট, এটা আমাদের দেশের ইভেন্ট না। কি জন্য? কারণ এমন যদি হতো যে আমরা অকুপাইড ছিলাম, ওদের থেকে আমি স্বাধীনতা লাভ করেছি, সো ওই দিনটা আমরা যেমন 1947-এর আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা পেয়েছি, এটা উদযাপন করি। কিন্তু এখানে এখানে যেটা কি হচ্ছে, যে আমরা ছিলাম একটা মিত্র বাহিনী, একসাথে যুদ্ধ করেছি, যুদ্ধ শেষে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, তারা চলে গেছে। এটা তো আমাদের উদযাপন করার কিছু নেই, এবং কিছু নেই দেখে কিন্তু এত বছর ধরে আমরা উদযাপন করি নেই। আমি এই অনুষ্ঠানের ডিজাইন যেটা দেখলাম, এই ডিজাইনটা দেখে আমার কাছে স্পষ্ট, আমার কাছে যেটা ক্লিয়ার মনে হলো, এই অনুষ্ঠানটা ভারতীয় এম্বাসি স্পন্সর্ড, এবং তারা এটার প্ল্যানিংটা পুরোপুরি করেছে। এই যে আপনি বললেন না যে কেউ যদি বাংলাদেশে এই অনুষ্ঠানটা প্ল্যান করতো, তাহলে আগে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম বাজাতো, তারপরে হয়তো বা ইন্ডিয়াটা বাজাতো। এই প্রোগ্রামটার মধ্যে এটার কারণটা কি? কারণটা কিন্তু প্রণয় ভর্মা সে নিজেই তার স্পিচের মধ্যে বলেছে যে আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেটা ফ্রেন্ডশিপ আছে, এটা তরুণ প্রজন্মকে মনে করাই দেওয়ার চেষ্টা করতেছে। আপনি দেখেন, এটা কিন্তু মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কি, এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল তৈরি হয়। এখানকার ঢাকা হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখান থেকেই লোকজন যারা পাশ করে তারা বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় যায়। সো এই জায়গাতে আমাদের ইয়ার ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। কখন ঢাকা দেওয়া হচ্ছে? যখন দেশব্যাপী না, আমি বলবো পৃথিবীব্যাপী বাঙালিরা ভারতীয় পণ্য বয়কট করতেছে। থ্যাংকস টু পিনাকিদা, ওনার আহ্বানের পরে এই জিনিসটা খুব ভালোভাবে পেয়েছে, সবাই এটা খুব সুন্দরভাবে নিয়েছে, এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সবাই আমরা এটা পালন করতেছি। সো এই সময়ে, এবং আমি আমেরিকার যে ম্যাথিউ মিলার,
তার একটা স্পিচের মধ্যে দেখলাম সে বলতেছে উনিও জানেন যে এটা বয়কট হচ্ছে, সো এই বয়কটটা কোন লেভেলের হয়েছে তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা কোন লেভেলে হচ্ছে। সো এই কারণে তারা, এবং একই কারণে মনে করেন আমেরিকাকেও আশ্বস্ত করা, আমেরিকা বলতেছে যে ইন্ডিয়া হচ্ছে তাদের এখানে সাউথ এশিয়ান লিডার, বাট কথা হচ্ছে এমন একটা লিডার যার সাথে তাদের কোনো নেইবারের কোনো ইয়া নেই, কোনো নেইবারের কোনো ভালো সম্পর্ক নেই। লাস্ট আমাদের সাথে সম্পর্ক আছে এটা বলবো না, কারণ জনগণের সাথে কোনো ভালো সম্পর্ক নেই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক, জনগণের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা যদি আপনারা ডিটেল বিশ্লেষণ করেন, আপনি কনক ভাই আপনি তো জানেন যে আমাদের প্রথম যে প্রেসিডেন্ট ছিল নজরুল ইসলাম, উনি একটা 7 দফা একটা চুক্তি সাইন করেছিলেন যুদ্ধ শুরুর আগে, আপনার মনে আছে তো? মনে আছে, হ্যাঁ। আপনি যদি ক্লজ গুলা দেখেন যে এখানে প্রশাসনিক কাজে তাদের প্রশাসনিক অফিসার নিয়োগ করতে হবে, কোনো আর্মি থাকবে না, একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে, আমাদের কোনো ফরেন পলিসি থাকবে না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলো কি হবে? ফরেন পলিসি থাকবে না, তাদের ফরেন পলিসি আমাদেরকে মেনটেন করতে হবে। এইটাতে বোঝাই যাচ্ছে যে আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধটা আমাদের জন্য যতটা প্রয়োজন ছিল তার থেকে ইন্ডিয়ার বেশি প্রয়োজন ছিল, আমি মনে করি। আমরা পাকিস্তানের একটা পার্টের অংশ ছিলাম, পাকিস্তানিরা আমাদের অন্যায্য আমাদের অধিকার দেয় না ইয়ে করে, সো আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, এবং এই সুযোগ নিয়েছে ইন্ডিয়া। তারা ভালোভাবেই জানে যে দুইটা পাকিস্তান যদি দুই দিকে শত্রু থাকে, তাদের 7 সিস্টার জাস্ট সময়ের ব্যাপার আলাদা হয়ে যাওয়ার। তো তারা নিজেদের স্বার্থে আমাদেরকে হেল্প করছে, এখন হেল্প করার ইয়া হিসেবে আমাদের সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে। এখন তাদের যে প্ল্যানটা ছিল এই 7 দফাটার মধ্যে আপনি যদি দেখেন, তারা চেষ্টা করছে আমাদেরকে অলমোস্ট একটা অঙ্গরাজ্য বানানোর জন্য, এবং এই জিনিসটা ধীরে 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 এখন এসে আপনি যদি দেখেন, আমি একটা ডাটা একটা অ্যানালিটিক্যাল ইয়া পড়তেছিলাম যে আমাদের উপসচিব থেকে উপরে 38% হচ্ছে হিন্দু। আমাদের কি আমরা যখন একসাথে লেখাপড়া করছি, আমাদের যে হিন্দু ফ্রেন্ডরা যারা ছিল, তারা তো মানে মেধার তো কোনো এরকম তারতম্য হয় না। এখন এটা কোশ্চেন করে তারা বলবে মেধা অনুযায়ী গেছে, মেধা অনুযায়ী এটা ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী গেছে, এবং তারা এই আমাদেরকে প্রভাব বিস্তার প্রতিটা ক্ষেত্রে করতে 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 এমন একটা পর্যায়ে গেছে, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা। এখন এটা বুঝতে হবে পলিটিক্যালি যে একটা দেশের জন্য পাশের দেশের উপরে প্রভাব বিস্তার তখনই সম্ভব যখন তাদের কোনো গণতন্ত্র নাই। আমাদের তো গণতন্ত্র নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা মানে অচল হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থার যে অবস্থাটা হয়েছে এটা আমরা সবাই জানি। এই যে মনে করেন এই 600 বছর ছিল হচ্ছে অটোমান সাম্রাজ্য, এই অটোমান সাম্রাজ্যের পতনের মূল কারণ ছিল হচ্ছে তারা এডুকেশনে তারা ইম্পর্টেন্স দেয় নাই। এখন দেখেন আমাদের এডুকেশন সিস্টেমটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন আপনি দেখেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, আমরা শুনলাম রাজশাহী বিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে গরু মাংস খাওয়া যাবে না, পরিবেশন করা যাবে না। ইয়াতে দেখলাম শাহজালাল ইউনিভার্সিটিতে আমাদের কি ওখানে দেখলাম যে গত 14ই ফেব্রুয়ারি একটা নিউজ দেখলাম, এটা এখন ভাইরাল হয়েছে যে 32টা ওখানে পূজা মণ্ডপ হয়েছে, আর এখন বলতেছে যে তারা যারা মুসলিম স্টুডেন্ট 95% তারা ইফতার পার্টি করতে হবে না। এটা কিন্তু 52 বছর পরে এসে, আমি যদি স্বাধীনতার পরে 52 বছরের হিসাব করি, প্রত্যেকটা হলে সেহরির সময় রেগুলার খাওয়া ছিল, তাদের সময় রেগুলার ইয়ে ছিল, সবাই মিলে হিন্দু মুসলিম মানে হিন্দু বন্ধুরা এসে যোগ দিচ্ছে ইফতারে, একটা আলাদা একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা ছিল। কোন কি হলো যে আপনাকে এখন ঘোষণা দিয়ে সেহরি বন্ধ করতে হবে, আপনাকে এখন ইফতার বন্ধ করতে হবে, এটা তো দুরভিসন্ধিমূলক। না কনক ভাই এই যে গরু মাংসটা নিষিদ্ধ, এটা কিন্তু জাস্ট আপনি এখন ভাইরাল হয়েছে তখন জানতেছেন। আমি জানছি হচ্ছে এই ঢাকার ইভেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে ওই যে ব্যারিস্টার কে একটা স্পিচে শুনলাম যে ওখানে গরু মাংস অনেক আগে নিষিদ্ধ ছিল, অন্যান্য জায়গায় নিষিদ্ধ ছিল। এই যে ভাইরাল হওয়ার পরে তারা বলতেছে যে গরু মাংস রান্না করা যাবে, তার জন্য আলাদা ইউটেন্সিলস কিনতে হবে। তার মানে বুঝতে পারছেন এতদিন তো ছিল না, এতদিন গরু মাংস দেওয়া হইতো না, এটা ভাইরাল হওয়ার কারণে আমরা এখন জানছি। এখন বলতে গরু মাংস যেহেতু এখন দেওয়া হবে, কি জন্য দেওয়া হবে, কারণটা হচ্ছে আলাদা ইউটেন্সিল কিনতে হবে, তার মানে এতদিন ছিল না। চিন্তা করেন যে আমরা একটা 95% মুসলিম দেশে, আমি একটা জিনিস হিসাব করলাম, এই যে এই যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে আমি চিন্তা করলাম যে ওদের টোটাল কর্মকর্তা কর্মচারী শিক্ষক ছাত্র মিলে আছে 13,000 সামথিং। এর মধ্যে যদি আমি ধরি নিম্নে 400 থেকে 500 বা 600 উঠে যদি ধরি যে হিন্দু আছে, এর মধ্যে ধরে যে 200 মতো তো ছুটিতে থাকবে। সো আপনি 200-250 ম্যাক্সিমাম 300 জনের জন্য 32টা পূজা মণ্ডপ করছেন, এটা কি স্বাভাবিক ঘটনা আপনার কাছে মনে হয়? না, এটা আগের থেকে প্ল্যান করে তারা এই কটার জন্য 32টা পূজা মণ্ডপ করেছে, যে এখানে হিন্দুত্ববাদীর প্রভাবটা মানুষের সাথে শো করার জন্য। এই যে মনে করেন যে কারণ এটা যখন দেখলো যে আমি আসতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি সেখানে দেখছি সেটা পূজা মণ্ডপ। চিন্তা করেন যে শাহজালাল ইউনিভার্সিটিটা ছোট্ট একটা জায়গা, এটার মধ্যে 32টা পূজা মণ্ডপ, আপনি চিন্তা করছেন যেটা, এটা কারণটা কি? হু ফাইন্যান্সড ইট? আমি অনুমান করতে পারি ইট ইজ ফাইন্যান্স বাই ইন্ডিয়া। তাদের হিন্দুত্ববাদের
ফুটহোল্ড এখানে এস্টাবলিশ করার জন্য, এবং প্রতিটা ইউনিভার্সিটি, এবং তারা ইউনিভার্সিটিগুলো কেন টার্গেট করছে, কারণ ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের ছাত্ররা মেধাবী ছাত্ররা পরবর্তীতে বিভিন্ন কর্মসংস্থানে যাবে। কি জন্য যাবে? এই এই সংস্থানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিন্দুত্ববাদ, এবং বোঝানো হচ্ছে যে আপনি মানে ইসলামিক কোনো কিছু করলে আপনি মৌলবাদী। এই যে দেখেন গতকালকেই তো বটতলায় ওখানে ইসলামী একটা একটা সেমিনারের আয়োজন করছে, যে কি এটা বটতলায় তো করছে, এটা নিয়ে সুশীল সমাজ এটা একদম মনে হচ্ছে জাত চলে গেল যে বটতলার মধ্যে একটা ইসলামিক জলসা হয়েছে। তারপরে এই যে কি টাওয়ার একটা আছে ওইখানে দেখলাম আমি 5-6 জন ছাত্রলীগের লোক যারা ওইখানে সেমিনারটা করছে তাদেরকে মারধর করেছে। এর কারণটা কি? কারণটাই একটা, যে ইসলামের কোনো কিছু বলা যাবে না। আবার আমাদের প্রাইম মিনিস্টার আজকে দিয়েছেন যে আপনাদের ইফতার না করে এটা গরিবরে দিয়ে দেন। সিনেট হলে এই এই অনুষ্ঠানটা করার পরে এই যে জনগণ মন ভারত নবজননী এই জিনিসটা সবার সাথে গাইলো, এবং আমাদের বাংলাদেশের একজন লেফটেন্যান্ট জেনারেল হাজির আছে ওখানে। যে আমি এটা আপনাকে বলতেছি যে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সাহেব উপস্থিত ছিলেন, তো তিনি এটা কিভাবে মানলেন? নাকি তারও মানে তিনি তো ধরেন পরবর্তী সেনাপ্রধান হওয়ার একটা দৌড়ে আছেন, আমি যতটুকু জানি। জনগণ মন কি যেন এটা গেয়ে তুমি বোধহয় এক ধাপ আগায় গেলেন আমার মনে হচ্ছে। তো একজন সেনা কর্মকর্তা ভাই লেফটেন্যান্ট জেনারেলের উপরে আর কি আছে? সেখানে এই সেনা কর্মকর্তা বসে বসে জনমনগণ গাইতেছে, ভারতের জাতীয় সঙ্গীত গাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। আপনি কি মনে করেন একজন সেনা কর্মকর্তা হিসেবে আপনি কি মনে করেন? প্রথমত মানে আমি যখন ফার্স্ট এই ঢাকার এই যে বিশ্ববিদ্যালয়ের সিনেটে এটা হচ্ছে আমি দেখা মাই হার্ট ব্রোক। মানে আমি এতটা কষ্ট পাইছি যে ভারত আমাদের উপরে আমাদের গণতন্ত্রকে হত্যা করতেছে, আমাদেরকে ভোটের অধিকার করছে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যেটুক ছিল ওইটুকু মানে আমেরিকা আমাদেরকে হেল্প করতেছিল, ওইটাও সে প্রভাব বিস্তার করেছে। এরকম একটা জায়গায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা হচ্ছে আমি বলবো ক্রিম অফ দ্য সোসাইটি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, অবশ্যই তারা মেধাবী এবং তারা গাচ্ছে এই জনগণ মন ভারত ভাগ্য বিধাতা। আমাকে খুব কষ্ট দিচ্ছে। বাট এখন আমি কথা বলি, এটাকে এই জন্যই বললাম যে এটা ইন্ডিয়ান এম্বাসি থেকে প্ল্যান করেছে, এবং ওখান থেকে বলা হচ্ছে যে এরকম একজন হাইয়েস্ট র্যাঙ্কিং মিলিটারি অফিসার আসলে এইটার অথেন্টিসিটি বেড়ে যাবে। এটা তখন ওখানে যারা স্টুডেন্টরা আছে তারা এটাকে মনে তারা অ্যাকচুয়ালি ফিজিক্যালি দেখবে যে আসলে ইন্ডিয়া তো আমাদের ফ্রেন্ড, বাট ইন্ডিয়া শুধু আওয়ামী লীগের ফ্রেন্ড। এখন এই মুজিব স্যার কিন্তু হচ্ছে 18th নং করছে, তার করছে সেকেন্ড ম্যান, এবং তার মানে মিলিটারি ট্রেনিং এন্ড আদার থিংস সবকিছুই উনার অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগের লেসপেন্সারি করার কোনো প্রয়োজন ছিল না। উনি এমনি হয়তো বা অ্যাটলিস্ট মেজর জেনারেল হইতে পারতেন। কিন্তু উনার যে উত্থান যেটা হয়েছে, এর আগে উনার ব্যাকগ্রাউন্ড বলি, উনি বাড়ি বোধহয় উনার নরসিংদী, বাট উনি লেখাপড়া করেছেন হচ্ছে নারায়ণগঞ্জের তোলারাম কলেজ আছে না, তোলারাম কলেজে, এবং উনি ওখানে নাকি ছাত্রলীগের সাথে জড়িত ছিল, উনি নাকি ভিপিও ছিলেন। বাট এই টাইমে ইনফরমেশনটা কনফার্ম করতে পারি নাই, বাট এটা জাস্ট আমি একটা সোর্স থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে উনি মিলিটারিতে আসলেন, বাট উনার উত্থান যেটা হয়েছে এটা আমি ইনফরমেশনটা লিখে রেখেছি, আমি আপনাকে বলি। 2009 সালে তখন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর ছিলেন হচ্ছে ডিজিএনএসআই, উনি উনাকে রিক্রুট করেছেন উনার ব্যাকগ্রাউন্ড দেখে, এবং 2010 সালে উনি এনএসআই তে এসছেন। এনএসআই তে আসার পরে উনি অ্যাকচুয়ালি বুঝে গেছেন যে আমার উপরে ওঠার সিট আরো স্মুথ হবে যদি আমি এই গভর্নমেন্টের সাথে থাকি। সো এরপরে ওখান থেকেই উনি ধীরে ধীরে উনি সম্ভবত র্যাবে গেলেন, র্যাব থেকে 46 ব্রিগেডে গেলেন, 46 ব্রিগেড কমান্ডার হিসেবে গেলেন। ও না, থেকে এনএসআই থেকে গেছিলেন ডিজিএফআই তে, পোর্শন নিয়ে ডিজিএফআই তে। উনি যখন এই উত্থানটা উনার যখন চলতেছে, এর মধ্যে উনি কিন্তু উনার কোর্সমেট যে আছে, ওই যে উনি তো সেকেন্ড ম্যান বললাম, ফার্স্ট ম্যানকে কিন্তু উনি ল্যাং দিয়েছেন। ফার্স্ট ম্যান ছিলেন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ফজল, রিটায়ার করেছেন উনি। তখন ছিল হচ্ছে ইকবাল করিম ভুইয়া স্যারের প্রিয় লোক ছিল হচ্ছে ফজল স্যার, আমি খুব কাছ থেকে দেখেছি, আমি তখন এএসইউ তে ছিলাম, এবং অ্যামেজিংলি আমার লেখাতেও আমি লিখেছি যে আমার কোর্সমেট ওই যে জিয়া সম্বন্ধে লেখার একটা, তখন তারা আমাকে, যেহেতু ইকবাল করিম ভুইয়া স্যার জিয়াকে পছন্দ করতেন না, আমাকে চেষ্টা করেছিল যেন আমি ফজল স্যারের সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশন যদি কোনো কিছু আসে যেন আমি তাদেরকে জানাই। এবং এই ফজল স্যার, আমার কোর্সমেট আরেকজন ব্রিগেডিয়ার মেজর জেনারেল মাহবুব, এরা তিনজন মিলে এই ফজল স্যারকে সিন থেকে আউট করে দিছে। এবং পরবর্তীতে উনি ধীরে ধীরে এই এরপরে আরেকটা জিনিস আছে, এর মধ্যে উনি গেলেন হচ্ছে ইন্ডিয়াতে একটা ম্যানেজমেন্ট এসডিএমসি তে গেলেন, ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট কোর্সে গেলেন, এবং এই কোর্সে যখন গেলেন
তখনই অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সাথে তার যোগাযোগ হয়েছে। বাট ইন্ডিয়া জানে যে আহ, উনি আমাদের হাতের মুঠোতে আছে। বাট তারপরেও ইন্ডিয়া মানে সবসময় খুব প্লে করে, মানে তাকে একদম আমার হাতের মুঠোয় রাখতে হবে, সেনাপ্রধান বানাইতে হবে। উনি বললো কি, বাংলাদেশের গোল্ডেন মুনিরের নাম শুনছেন? সম্ভবত সোনা চলাচল বা কোনো কিছুর সাথে জড়িত এই লোক। আর একটা হচ্ছে আহ রহমতুল্লাহ বাড্ডার এমপি না উনি, রহমতুল্লাহ, আর একজন হচ্ছে ওয়াকির উদ্দিন। এই তিনজন বাংলাদেশ থেকে, আচ্ছা ওয়াকির না, দুইজন, এর মধ্যে দুজন বাংলাদেশ থেকে ওনাকে উনি যখন কোর্স করে ওখানের সাথে দেখা করছে, এবং এদের সাথে উনি কিছু পাবলিক ক্লাব টাবে লাইফ টাইপ একটু নাচানাচি এবং কিছু অশালীন কিছু কাজ টাজ করেছেন, এগুলো ভিডিও করে হচ্ছে রয়ের লোকজন। এইগুলা করার পরে উনি পুরা রয়ের হাতে চলে আসছে, এবং তারা তাই চায় যে একজনের মধ্যে যদি কোনো শর্টকামিংস থাকে এবং এই পার্টিকে উঠাইতে চায়। এবং আরেকটা জিনিস বলি, উনি যখন ডিজিএফআই তে প্রথম আসতেন, বাংলাদেশে একটা অনলাইন রিয়েল এস্টেট আছে, অনলাইন রিয়েল এস্টেট আছে। এরা ক্যান্টনমেন্ট এবং আশেপাশের যত জমি আছে এই জমির ম্যানেজমেন্ট প্লাস লোকজনের সাথে মানে ভূমিদস্যুতা যেটা, এরা এটা করে, এবং এটা প্যাট্রোনাইজ করে হচ্ছে এই মুজিব স্যার। এবং এটা নিয়ে একটা রিপোর্ট আমি যেটা শুনছি প্রাইম মিনিস্টার পর্যন্ত গেছে, বাট উনি তো খুশি, কারণ এই সমস্ত লোকের মধ্যে 2 নম্বরই থাকলেই উনি আওয়ামী লীগ যা বলবে তাই শুনবে। সো এইভাবে উনি ওনার লাইফটাকে স্মুথ করে, এই জন্য আমি আগের প্রতিটাতে বলেছি যে আমাদের বেশি মেধাবীর দরকার নাই, বেশি মেধাবী হলেই তারা জানে যে কিভাবে উঠতে হবে, এবং উঠার 2 নাম্বার লাইনটা তারা সবসময় খোঁজে। তো মুজিব স্যার যেটা করছে, এই 2 নাম্বার লাইনে ওনার মেধা এবং সবকিছু থাকা সত্ত্বেও একটা সময় ওই যে উনি যখন 2010-এ এনএসআই তে গেল, এরপরে উনি ডিস্ট্রাক্ট হয়ে গেছে পুরা। র্যাবে ছিল, র্যাবের যত গুম খুন যত কিছু আছে সবগুলোর সাথে উনি জড়িত। তারপরে এর আগে ছিল ডিজিএফআই তে, এরপরে ছিল এসএসএফ এ, 5 বছর। এবং একটা জিনিস, এই 46 ব্রিগেড কমান্ড করা অবস্থায় 2014-র যে ইলেকশন হয়, এই ইলেকশনের সময় উনি যখন বিভিন্ন ক্যাম্পে ট্যাম্পে ঘুরেছেন, সত্যি একটা অ্যাস্ট্রাইজিং নিউজ, মানে ওখানে যারা আন্ডার কমান্ড অফিসার যারা ছিল, একটা কমান্ড অফিসার ছিল, ছিল, তাদের মানে বক্তব্য শুনে অবাক হয়েছে। উনি ওখানে গিয়ে বললো 2014 ইলেকশনে যে এক কাজ করবা, তোমরা এলাকার স্থানীয় যুবলীগ আওয়ামী লীগ এদের সাথে যোগাযোগ রাখবা, এদের সাথে ইনফরমেশন পাবা, কোন জামাত বিএনপি এরা ককটেল মারে বা মারে, এদের সম্বন্ধে তথ্য পাবা। মানে বাকি সবাই তখন এটা থতমত হয়ে গেছে অফিসাররা, যে কি বলতেছে কমান্ডার। মানে তখনও তো মানে এত নির্লজ্জ ভাবে মানে আর্মির ভিতরে এই জিনিসটা ঢুকে নাই। উনি প্রথম এটা শুরু করছে এভাবে বলে একটা 46 ব্রিগেড থাকা অবস্থায়। এবং উনি যখন গাড়িতে ঘুরতো, যত আওয়ামী লীগের এমপি টেমপি এগুলো আছে সবসময় এগুলোর সাথে সবসময় যোগাযোগ রক্ষা করতো, এবং কিভাবে কি বলে বিএনপি জামাত এদেরকে নির্যাতন করা যায়, করা যায়, ওই প্ল্যানিং করতো। এগুলা ফার্স্ট হ্যান্ড অফিসারদের কাছে শোনা আমার। সো উনি যেটাই করেছে, উনি এইভাবে উনি ওনার মেধা থাকা অবস্থায় উনি এই 2 নম্বর পদ্ধতি বেশি নিয়ে এই পর্যন্ত এসছে। এবং কর্নেল মুজিব কিন্তু আপনার ইয়ের অন্যতম পরিকল্পক হচ্ছে হেফাজতে ইসলামের যে ম্যাসাকার। কারেক্ট, উনি ওইটার অংশ ছিল। উনি সম্ভবত তখন বিজেপিতে ছিল না, বিজেপিতে ছিল বোধহয়, বিজেপি থেকে বিজেপি এটা উনি করছে। কারেক্ট। এবং অন্যতম কিলার গ্রুপ হিসেবে কাজ করছিল তার নেতৃত্বে। না উনাদের কোনো মানে কি বলে মানে কি বলবো, মানুষত্ববোধ নাই, ওনাদের কোনো মানুষত্ববোধ নাই, সিম্পল। এবং এই কারণেই উনি এখন সবার থেকে আগে আছে, কি জন্য? কারণ সে হচ্ছে কনফার্ম ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ার মানে তার একটা লিভারেজ আছে ইন্ডিয়ানদের, তাকে কন্ট্রোল করার জন্য। সো এখন বোঝা যাচ্ছে যে হয়তো নেক্সট প্রধান উনি হবে। এই তো কিউএমজি হওয়ার আগ পর্যন্ত তো মুজিব সাহেব ইয়েতে ছিলেন, হাসিনার এসএসএফ এ ছিলেন, এসএসএফ এর প্রধান ছিলেন, এবং আমরা তো দেখলাম সবই। তো এগুলো দুর্ভাগ্যজনক, এবং দর্শকদের উদ্দেশ্যে বলি যে দর্শক বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, এটির মধ্যে অত্যন্ত গভীর পরিকল্পনা যুক্ত এই দেশ বিরোধী ষড়যন্ত্র। এবং বাংলাদেশের আপনারা যদি লক্ষ্য করেন যে গত 2-3 বছর আগেও যখন ওই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হচ্ছিল, তখন কিন্তু পুলিশ ম্যাজিস্ট্রেট যে বিভিন্ন বাসা থেকে পতাকা নামিয়ে নিয়ে আসছিল, যে আপনি একটা স্বাধীন দেশের ভিতরে আরেকটা স্বাধীন দেশের পতাকা কখনো আপনার বাড়ির উপরে দিতে পারবেন না। বাংলাদেশে বসে আপনি পাকিস্তানের পতাকা বা অস্ট্রেলিয়ার পতাকা বা ভারতের পতাকা দিতে পারবেন না, আপনি যতই সমর্থন হন। এটা হচ্ছে মানে দেশ বিরোধী একটা কার্যক্রম। ঠিক তেমনি জাতীয় সঙ্গীতের ব্যাপারটাও তাই। বাংলাদেশে শুধুমাত্র রাষ্ট্রীয় প্রোটোকলে
জাতীয় সঙ্গীত বাজবে, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা গুরুত্বপূর্ণ কেউ আসলে রাষ্ট্রের চারের মধ্যে সেই জাতীয় সঙ্গীত ঢুকবে, অথবা ভারতীয় যে দূতাবাস, সেই দূতাবাসের কোনো অনুষ্ঠানে তারা এই জাতীয় সঙ্গীত তারা গাইতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু বাংলাদেশের অন্য কোনো সংগঠন, যেমন ধরেন প্রচুর সংগঠন আছে না, অন্য কোনো সংগঠন, সূর্যতরুণ ক্লাব, অমুকমুখী সংঘ বা অমুক সোসাইটি বা অমুক ধরেন লায়ন্স ক্লাব, এরা চাইলেই ভারতের জাতীয় সঙ্গীত দিয়ে তাদের অনুষ্ঠান শুরু করতে পারবে না। কারণ কি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের অসম্মান এবং হুমকি। এবং ভারতীয় এই প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকেই এই অপকর্মটি শুরু করলো অত্যন্ত কৌশলে, যেখানে তাকে সমর্থন করলেন একজন সেনা কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সমর্থন করলেন আমাদের এই অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তো মানে মুস্তাফিজ ভাই, আমি তো কোনো দেখছি না আসলে। মানে ধরেন যে যখন এই লেভেলের সেনা কর্মকর্তাদের ধরেন এতটা অধপতন ঘটে, তার প্রভাবটা কি পুরো বাহিনীকে কিভাবে ধ্বংস করে, এই বাহিনীর উপর কিভাবে এর প্রভাব পড়ে? না মানে বাহিনীর উপর তো প্রভাব পড়বে। মনে করেন যে আমি তো 28 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি। আমি বললাম, আমার ফিলিংসটা বললাম যখনই আমি দেখলাম যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা হচ্ছে, ইট ব্রোক মাই হার্ট। এবং এট দ্য সেম টাইম আমি মনে করি যে সেম জিনিস যেটা হচ্ছে যারা সেনাবাহিনীতে এখন চাকরি করতেছে তারা পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে আছে, এখন যদি কোনো অফিসার বা সৈনিকও যদি কথা বলে হয়তো তাকে সাথে সাথে নিয়ে গুম করে ফেলবে। হ্যাঁ, বাট কথা হচ্ছে এইটার থেকে আমাদের একটা এসকেপ রুট বের করতেই হবে। আমরা দিতে পারি না এইভাবে, একজন লেফটেন্যান্ট জেনারেল সিনিয়র অফিসার যারা আছে তারা এইভাবে নিজেদেরকে বিক্রি করে দিবে, এইটা একদম অ্যাকসেপ্টেড না। এবং আমি যতদূর জানি, আমি আমার সাথে এখনো যারা আমার সাথে আগে চাকরি করেছে তারা অ্যাকচুয়ালি এই ভারতের আধিপত্যবাদ এই জিনিসটা, শুধু আওয়ামী লীগের সাথে তারা অন্য জিনিস ওভারলুক করতে রাজি আছে, কিন্তু এই যে ভারতের যে আধিপত্যবাদ যেটা, এইটা নিয়ে তারপরে আরেকজন অফিসারের সাথে আমার কথা হচ্ছে, সেটাও যে রিসেন্টলি যে মায়ানমার ইস্যুতে যে আমরা ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছি, ইট উইল এন্ড এট দ্য এন্ড এটা আমাদের মানে আমাদের ক্ষতির কারণ হবে দেশের। এবং এই জিনিসটা সেনাবাহিনীর লোকজনই বেশি বুঝে। আমার কথা হচ্ছে, এখন আমরা বিদেশ থেকে বসে তো জাস্ট খালি কোনটা রাইট কোনটা রং এটাই বলতে পারবো। মনে করেন এখন জিনিসটা এই মুজিব স্যার ওখানে গেল কি জন্য? মনে করেন এখানের এমপিরা বলে হচ্ছে আমি হচ্ছে ভারতের প্রার্থী, তাই না? ভারতের প্রার্থী এখানে বলে, আমাদের মিনিস্টাররা ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলে ভারতকে বলেছি যে আমাদের এই শেখ হাসিনাকে যেন ক্ষমতায় রাখে। তাহলে আপনি এই লেফটেন্যান্ট জেনারেলকে আর দোষ দিবেন কেন? আপনার যে কলিগ যারা ছিল সাংবাদিকরা, তারা মেইন স্ট্রিম নিউতে এই নিউজগুলো নিয়ে, আমরা তো ফেসবুকেই লিখতেছি, কেউ লিখতেছে? না, আপনি দেখেন মেইন স্ট্রিমের কোন পত্রিকায় একটা লাইনও লেখা হয়নি এই প্রসঙ্গে, একটা লাইনও লেখা হয় এবং কোথাও কোনো সমালোচনা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং দেখেন এগুলো তো আগে খুব কৌশল আমি দেখি, যেমন ধরেন নর্মালি লেখা হয় না যে অনুষ্ঠান শুরু হয় ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে, এটাও নাই। মানে এই লাইনটুকু লেখা হয়নি, খুব সচেতন ভাবে মানে বাদ দেওয়া হয়েছে। তো এখন ধরেন সামনের বছর যখন আবার তারা এটা করবে, তখন আবার দেখবেন বোঝা যাচ্ছে এখন তো অনেক আগে থেকে হচ্ছে। এটা তো তোমরা এখন কেন এটা নিয়ে কথা বলতেছো? কারেক্ট। ওই যে বৈশাখের যে ওই যে কি বলে যে ইয়াটা, এটা নাকি অনেক আগে থেকে হয়েছে, মাঝখান থেকে, বাট এখন বলে এটা নাকি কত বছরের ঐতিহ্য। সেইটাও হয়ে যাবে যে আগামী বছর থেকে তখন হয়ে যাবে। এটা তো প্রতি বছর হয়। তো এইটা কৌশলে ইন্ডিয়া আমাদেরকে, আমাদের সার্বভৌমত্ব অ্যাট স্টেক, এতে কোনোই ডাউট নাই। প্রতিটা জায়গায় এখন বাংলাদেশের যুবকরা বেকার, এদিকে 10 লক্ষ ভারতীয় আমাদের দেশে কাজ করতেছে। এবং এটা তো সিম্পল ডাটা, ইন্ডিয়ার 4th লার্জেস্ট ফরেন কারেন্সি আর্ন করতেছে বাংলাদেশ থেকে। সো এটার মধ্যে তো কোনো আর কিন্তু নাই, এটার মধ্যে তো আর কোনো কিন্তু নাই। একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে আমি তো একটু একটু একটা প্রসঙ্গে হঠাৎ মাথায় আসলে শেষ করি এই জিনিসটা, যে বলেন, এই জেনারেল মুজিবের মতো লোক যদি আর্মি প্রধান হয়, এই সেনাবাহিনী আর কোথায় গিয়ে ঠেকবে? শোনেন, এর থেকে জঘন্য জেনারেল আজিজ তো তার টেনিউর পার করে গেছে। তারপরে প্রেসিডেন্ট শফিউদ্দিন স্যারও একই লাইনে, উনিও ভারতীয় লোক, এটা আমি কয়েকটা ইয়াতে বলছি। তো এরকমই চলবে আনলেস সামওয়ান লাইক মেজর জিয়া কাম আপ, যার কোনো নিজের ফ্যামিলি মানে ওইটুক ডেডিকেশন ছিল, ফ্যামিলি পাকিস্তান আর্মির মধ্যে রেখেও তারা মানে নিজের ইয়ার জন্য করতে গেছে। আমি পরে রিসেন্টলি দেখলাম মেজর হাফিজ ওনাকে বোধহয় প্রশাসন তাকে কিছু ডিস্টার্ব করতেছিল, এখন পরে দেখলাম যে চিকিৎসার জন্য গেছিল। দেখেন, এই যশোর ক্যান্টনমেন্টে 50 জনের মতো বাঙালি অফিসার ছিল, একজন মাত্র রিভোল্ট করছিল। তো
আর এদিকে যে আমি সেলুট দিই জেনারেল জিয়া যে ওনার ফ্যামিলি বাচ্চা ওয়াইফ রাইকা উনি যুদ্ধে চলে গেছে সার্বভৌমত্বের জন্য। আর আমাদের বর্তমানে আমাদের সার্বভৌমত্ব যে অ্যাট স্টেক, এতে কোনোই ডাউট নাই। যারা এই ভারত আমাদেরকে যে সরকারকে রাখছে তারা লুট তরাজ করে বাংলাদেশের টাকা মানে ব্যাংকগুলা খালি করে দিছে। এখন দেখা যাচ্ছে, এখন একটা নিউজে দেখলাম যে 9টা ব্যাংক হচ্ছে ইয়েলো জোনে আর বাকি বা কতগুলো 29 গুলো হচ্ছে রেড জোনে, এরকম টাইপ একটা নিউজ দেখলাম। আমি ডিটেলসে জানি এই জিনিসটা। সো বাংলাদেশের ইকোনমিকে ক্রাম্বল করে দিছে, তারপরেও এই বিদেশি হস্তক্ষেপে এখন এই সরকারটা টিকে আছে। বাট এটার জন্য আমাদেরও আমি মনে করি যে বিএনপির যে এখন যে আন্দোলনটা কিছু আমরা দেখতেছি না, দ্যাট ব্রেক্স মাই হার্ট অ্যাজ ওয়েল। তা আমি যেটা মনে করেন যে এখন ইন্ডিয়া মনে করেন যে আমেরিকাকে বুঝাইছে যে আরে বিএনপি তো আমাদের আন্ডার কন্ট্রোলে আছে, আন্ডার কন্ট্রোলে আছে। তো এখন যদি একটা ফেয়ার ইলেকশন দেয় তাহলে যদি বিএনপি আসে তখন যদি কথা না শুনে, আমার ধারণা, আমি অ্যাজিউম করি। তো এখন মনে করেন যদি আহ এই কন্ট্রোল বিএনপি কে, তো তারা মজা পাই গেছে, আমি বলবো যে কন্ট্রোল বিএনপি কে মজা পেয়ে গেছে। এবং এই কারণে আমেরিকা দেখতেছে যে হ্যাঁ ইন্ডিয়া আমার হাতে থাকলো, শেখ হাসিনাও থাকলো, ইয়াও থাকলো। বাট এইটাকে ডাইভার্ট করার জন্য আমাদের কিছু একটা করতে হবে। এবং আমি মনে করি যে বিএনপির এখনই উচিত এই বয়কট আন্দোলনকে সাপোর্ট করা, একটা স্টেটমেন্ট দেওয়া, এবং গ্রাউন্ডে যতগুলা দল কাজ করতেছে গণ এবি পার্টি থেকে শুরু করে যেগুলা গ্রাউন্ডে আছে, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যতগুলো পার্টি আন্দোলন করতেছে, এদের সবার সাথে মিলে একটা জোট করা। এবং আমি মনে করি, আপনি তো জানেন যে জুনে হচ্ছে একটা ইন্ডিয়ার নির্বাচন আছে, তাই না? এই সংসদ নির্বাচন আছে। আমি মনে করি না যে আমেরিকা ইজ অলসো কমফোর্টেবল উইথ ইন্ডিয়া। আপনি একটা মনে করতে পারেন যে লাস্ট যখন মোদি ইন্ডিয়াতে গেছিল তখন বারাক ওবামা তার সাথে একটা মিটিং করেছিল। মিটিং এ কি বলেছিল যে ইন্ডিয়া যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু তাদের ফিউচারে তাদের যে 7 সিস্টার গুলো আলাদা রাজ্য হয়ে যেতে পারে। আপনার মনে আছে জিনিসটা? হ্যাঁ, এটা বলার কারণটা কি, এই বাইডেনের ওবামার কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিল বাইডেন। সো দ্যাট ওয়াজ এ পার্ট অফ দ্য প্ল্যান, দে আর নট অলসো হ্যাপি। সো এখন আমি মনে করি যে যেহেতু ইন্ডিয়া বুঝাচ্ছে যে এই আমাদের বিএনপিটা কন্ট্রোলে আছে, এই কারণে আমেরিকা কথা করতেছে না। বাট আমেরিকা এই উসিলা উল্লেখ করে বিএনপি কে শক্তভাবে কাম আপ হইতে হবে গ্রাউন্ডে। এবং আমি একটা জিনিস বলি, আমি পরে আমার সাথে কিছু কানেকশন আছে বা এখানকার সরকারের, কিন্তু তারা বলছে যে আমরা তো গ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না, নির্বাচনটা হয়ে যাওয়ার পর গ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটিস নাই। হ্যাঁ, আমি স্বীকার করি যে 25,000 লোক ইন হয়ে গেছে বা জেলে নিয়ে গেছে। বাট আমার কথা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে আমরা আজীবন এইভাবে ঘুরে ঘুরে চলবো, আমাদের গণতন্ত্র আসবে না। আমি মনে করি এই সামনে যে ইন্ডিয়ান নির্বাচন আছে, এই নির্বাচনে আমেরিকা মোদিকে রাখবে কিনা, কারণ দের ইজ মোস্ট লাইকলি এবার মোদি নাও আসতে পারে। যদি তাই হয়, যেহেতু তার এই সমস্ত ধর্মভিত্তিক যে ইয়াগুলো আছে, ম্যাক্সিমাম ভারতীয় জনগণই এটা পছন্দ করেনি, আমি যেটুকু আপডেট পেয়েছি। সো এই সময় যদি বিএনপি গ্রাউন্ডে স্ট্রং এবং আন্দোলন না দেখাইতে পারে, এবং এটা শুরুই করতে হবে আমি মনে করি ভারতীয় আন্দোলন ইয়ার প্রত্যেকে, তখন আমেরিকা চিন্তা করবে যে এদেরকে দিয়ে তো সাউথ ইস্ট এশিয়ার নেতা বানাইলে হবে না, কারণ তার প্রতিবেশী সবগুলা তার ইয়া। এবং এই স্ট্রেংথটা না দেখাইতে পারলে, যদি বিএনপি যদি না দেখাইতে পারে, আমাদের কোনো আশা নাই। এটা আমার মানে, আই এম নট এ পলিটিক্যাল অ্যানালিস্ট, বাট আমার সেটাই মনে হয়েছে। তো মুস্তাফিজ ভাই, গত নির্বাচনে বা আমাদের 2009, 14, 18, 24 প্রত্যেকটা নির্বাচনে ভারতের গোয়েন্দা সংস্থা যেভাবে ইন্টারফেয়ার করছে, যেভাবে ডিস্টার্ব করছে বিভিন্ন ভাবে, তো আমাদের তো অনেক বাহিনী, আমরা তাদেরকে অ্যালাউ করছি, আমাদের অনেক বাহিনী আছে না, আমাদের এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, আরো অনেক হিডেন বাহিনী আছে। তো ওরা কি ডিস্টার্ব করতে পারে না ইন্ডিয়ান নির্বাচনে? ওরা কি কিছু করতে পারে না? ভাই, এটা নিয়ে আমার একটা বিশাল বড় লেখা আছে। আমার মনে হয় আপনার প্রথম ইয়েটাতে বলছিলাম যে কিভাবে, যে যখন আমরা তো MI6 এর অংশ ছিলাম আগে, 47 এর আগে। তারপরে দেশ ভাগ হলো, পাকিস্তান গিয়া আইএসআই ডেভেলপ করলো, ডেভেলপ করলো 65 ওয়ারের পর। যেহেতু তোমরা দেখছো 65 ওয়ারে তারা অনেক ইনফরমেশন পায় নাই, তারা ইন্টেলিজেন্সটাকে ডেভেলপ করছে, বাট আমরা করি নাই। আমরা কি করতেছি, এক সময় আইএসআই নাকি আমাদের অ্যাডভাইস করে, একজন ইয়া করে, এই কারণে আমাদের এটা তো ডেভেলপমেন্ট হয় না। আমাদের এই জিনিসটাই আমি বলতে চাই যে কূটনৈতিকের ভাষায় আপনি যদি মাসল প্রদর্শন করতে না পারেন, আপনার নেইবার আপনাকে পাত্তা দিবে না। এই যে মনে করেন ওই দিন জেনারেল ফজলুর রহমান স্যারের সাথে একটা ইয়াতে ছিলাম, উনি বলছে যে জেনারেল জিয়া যখন প্রেসিডেন্ট ছিল তখন এরকম 6-7 হাজার নাকি রোহিঙ্গা আসছিল।
স্টেট জেনারেল দিয়ে বলে দিচ্ছে যদি তুমি এদেরকে ফেরত না নাও আমি 3,000 লোককে ট্রেন করে তো ভিতরে ঢুকে সাথে নিয়ে চলে গেছে। দ্যাটস দ্য মাসল পাওয়ার। বাট এই জিনিসটা আমরা দেখাইতে পারতেছি না। আমরা এখন ইন্ডিয়া যা বলতেছে দেখেন, ইন্ডিয়ার কত বড় বর্ডার মায়ানমারের সাথে, আর তারা সবসময় ইয়া করলে সব ঢুকে হচ্ছে আমাদের এখানে। কারণ কি, ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট আছে ওখানে, গ্যাস পাইপলাইন, এয়ার পাইপলাইনের সাথে ইন্ডিয়ার সাথে চায়নার সাথে জয়েন্ট ইয়ে আছে। এবং এই কারণেই, এবং ওদের যে এই যে ইয়া বাহিনীটা আছে, যে সমস্ত বিদ্রোহী বাহিনী আছে, কি বলে এটাতে, আরাকান আর্মি, তারপরে RS, রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশন, এদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এরা এতদিন রোহিঙ্গাদেরকে দাবড়ায় আমাদের দেশে পাঠাই দিছে, আর আমরা রোহিঙ্গাদের একটা মুক্তিযুদ্ধ চলতেছে, আমরা এদেরকে আটকায় রেখে দিছি। কি জন্য আটকেছি? কারণ ইন্ডিয়া বলছে তাই আটকায় দিচ্ছে, তাদেরকে মুক্তিযুদ্ধ জয়েন করতে দিয়েছে না। তাদের লোকজন এখানে আসতেছে, ফিউচারে এটা নিয়ে একটা বিশাল ক্রাইসিস হবে। ইন্ডিয়ার সাথে এই আরাকান আর্মিদের সম্পর্ক নাই। আপনি জানেন কিনা 25-26 বছর আগে 11ই ফেব্রুয়ারিতে ওরা ওদের জেনারেলকে আন্দামানে নিয়ে মেরে ফেলছে আরো কয়েকজন সহ, এবং তারা এটা এখনো মনে করে। তো ইন্ডিয়ার সাথে তো এটা হবে না। আর আমরা ইন্ডিয়ার অ্যাডভাইস চলতেছি, দিস ইজ সো রং, সো রং। আমি অবাক হই, মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক আমার পরিচিত অনেক নাম করা জেনারেল আছে, কেউ এই কথাটা বলতেছে না যে আমরা যে রং যাচ্ছি, মানে এটা হচ্ছে গ্রস রং। এটা না যে কিছু আছে থিন রেড লাইন, ঠিক আছে, এটা হইতে পারে, এটা হইতে পারে, বাট দিস ইজ গ্রস। আমরা ওদের যারা এখনো আমরা ওদের রেবেলদের সাথে যোগাযোগ করি নাই, ওদের 300 আরো কিছুদিন আগে আরো কিছু আছে, এদেরকে আমরা সরকার জাহাজ পাঠিয়েছে, আমি পাঠিয়ে দিছি। দিস ইজ রং ডিপ্লোমেসি। তবে মোসাফিজ ভাই, যে পরিস্থিতি তাতে অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর ভেতর থেকেই কিছু একটা হইতে হবে, না হলে মানে মানুষ মানুষ প্রস্তুত আছে, কিন্তু সেনাবাহিনীর ভেতর থেকে একটা রিভল্ট, একটা শব্দ বের হয়ে আসতে হবে, তাহলে যদি দেশ রক্ষা পায়, এই সার্বভৌমত্ব রক্ষা পায়। আর আমি যেটি বলছিলাম, এত মেধাবী অফিসার আমাদের, এত গোয়েন্দাগিরি করেন নানাজনের বিরুদ্ধে, দেখে এবার কি খেলা খেলতে পারেন আপনারা। ইন্ডিয়া তো অনেক খেলা খেললো, আপনারা খেলেন, একটু দেখি কেমন খেলা খেলেন। না, আপনি আপনি শুধু আর্মিকে বললেই হবে না, আপনি আপনার কলিগ যারা আছে সাংবাদিকদের বলেন, তাদেরকে একটু কিছু বলতেছে না। আমাদের মানে দেশের কোনো মিডিয়ার মধ্যে কোনো কিছু নাই, আর কিছু নাই, এখন শুধু আর্মিকে আপনি কেন দোষ দিবেন? না, আর্মি তো দেশ রক্ষা বাহিনী, না দেশ রক্ষা বাহিনী তো দেশ রক্ষার শপথ নেন, জীবন দিবেন, সেই কারণে আর্মিটা বারবার ঘুরে আসে আর কি। আমরা তো আছি আর্মির সাথে, আমরা তো দেশের জন্য আছি। আমি বিশ্বাস করি যে এখন আর্মির ভিতর থেকে এই আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলা শুরু করার টাইম চলে আসছে। এখন যত দিন যাবে ততই এই ভারতীয় মানে যে আধিপত্যবাদ, এটা আরো বাড়বে। আর আমার যেটা ধারণা, অনেকে মনে করে যে ওকে মোদী সরকার গেলে এটা ঠিক হয়ে যাবে, রং। বাংলাদেশে এই কংগ্রেসের আমলে যে ফুটহোলটা করছে, যে এবং এই 71 থেকে, ওই সময় থেকে যে ফুটহোলটা করছে, এইটার মানে ফল তুলতেছে হচ্ছে মোদী সরকার। মানে একটা জিনিস কেউ বুঝে না, যে একমাত্র বাংলাদেশ যাদের ফরেন পলিসি চেঞ্জ হয়, সরকার মানে দুই সরকার আসলে ফরেন পলিসি চেঞ্জ হয়, কিন্তু ইন্ডিয়ার ফরেন পলিসি কখনো চেঞ্জ হয় না, আমেরিকারও ফরেন পলিসি কখনো চেঞ্জ হয় না, শুধু আমাদের ফরেন পলিসি চেঞ্জ হয়। আমাদের মানে সিনিয়র অফিসার যারা আছে বা সিভিলিয়ার, তাদের মেরুদণ্ড সোজা নাই যে তারা বলতে পারবে যে দিস ইজ রং ডিপ্লোমেসি। মানে হচ্ছে 5-6 জন সেনাপ্রধানের পরে এখন আমাদের একজন, এই মুজিবুল মার্কে সেনাপ্রধান হইলে আরো শেষ। আমাদের একজন সহি সেনাপ্রধান দরকার। আমি আরেক জায়গা থেকে শুনছি যে ইয়ার জামাই যে জেনারেল মুস্তাফিজুর রহমান ছিল, ওনার আর মানে ওনারও চান্স আছে, তার বাট মুজিব স্যার স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে চলে আসলো আর কি, দেখা যাক। হ্যাঁ, মুজিব সাহেব ভারত থেকে খুশি করে ফেললো। তো বাট এই দুজনের একজন হইলেও কিন্তু আর্মির অবস্থা আরো ডাউন হয়ে যাবে ভাই। এই আর্মির প্রতি আর আস্থা রাখার কোনো কারণ থাকবে না কারোরই। আমি তো বললাম, মুজিব স্যার প্রকাশ্য বলছে যে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে, আবার ছাত্রলীগ ছাত্রদের সাথে যোগ রাখার জন্য, এবং স্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে বিএনপি জামাত এদেরকে তাদের উপর নিপীড়ন চালানোর জন্য, স্পষ্ট অফিসারদেরকে বলছে। অফিসাররা তো মানে এরকম ডাইরেক্ট কমান্ডার যদি সরাসরি এভাবে কথা বলে তো কিছু বলতে পারে, তারা থতমত হয়ে গেছে। সো উনি আরো ডিভাস্টেটিং হবে। সেই তুলনায় ওয়াকার স্যার ইজ বিল্ড জেন্টলম্যান, বেটার। এবং বাট বোথ আর ইন্ডিয়ান ম্যান। সো এবং আমি আমার একটা লেখার মধ্যে বলছি, আমার ফ্রেন্ড একজন সিনিয়র আর্মি অফিসার বলতেছিল, মুস্তাফিজ বুঝছো, আওয়ামী লীগ আর ভালো মানুষ দুইটা জিনিস একসাথে যায় না। সো আওয়ামী লীগ ভালো মানুষ হইলেও সে তো আপনার ভোটের অধিকারকে রিকগনাইজ করে না, সে মনে করে আওয়ামী লীগে ঠিক আছে, অতএব হি ক্যানট বি এ গুড ম্যান, সিম্পল। তবে আমি মনে করি আমাদের সেনাবাহিনীতে এখন যারা কর্মরত আছেন, জুনিয়র সিনিয়র কর্মকর্তা, সৈনিক, একজন লেফটেন্যান্ট জেনারেল
যিনি বজলুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে একটি অনুষ্ঠানে যে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পারেন, জাতীয় সঙ্গীতের সঙ্গে সুর মিলাতে পারেন, সেই ব্যক্তি সেনাপ্রধান হলে অন্তত এটি সেনাবাহিনীর জন্য মর্যাদাপূর্ণ হবে না। আমাদের এখন ওয়াকার সাহেব, এই মুজিবুর সাহেব, এদের সব বাদ দিয়ে সঠিক দেশপ্রেমিক একজন মানে সত্যিকারের যোদ্ধা দরকার, যিনি সেনাবাহিনীকে নেতৃত্ব দিবেন। আরেকটা জিনিস পয়েন্ট আমি ভুলে গেছি, উনি যখন মুজিব সাহেব যখন র্যাবে ছিল, তখন এই নারায়ণগঞ্জ এলাকায় এবং জলসিরি এই জায়গাটার মধ্যে, এবং এটার সাথে জিয়াও ইনভলভ, মানে জমি জমা কেনা বেচা এন্ড আদার থিংস, রিয়েল এস্টেট, এটার সাথে উনি অবৈধভাবে জড়িত ছিল, কিছু জায়গায় প্রভাব বিস্তার করতে সহায়তা করছে, এবং ওনার নিজের সম্পত্তিও অনেক, ওনার অনেকগুলো ফ্ল্যাট আছে উত্তরাতে, এবং এগুলার ডিটেলস একটা রিপোর্ট প্রাইম মিনিস্টারের কাছে গিয়েছিল। বাট উনি তো ওয়েলকাম করেন, যাদের ভাইস আছে দে আর গুড, তারা ওনার কবজির ইয়ার ভিতরে থাকে, লিস্টের মধ্যে থাকে। চোরকে নিয়ন্ত্রণে রাখা সহজ, নিয়ন্ত্রণে রাখা সহজ, তোমার সব করে দিব। তো মোস্তাফিজ ভাই, আজকের অনুষ্ঠানটা প্রচার হওয়ার পরে আশা করি আমাদের হাতে আরো অনেক তথ্য আসবে, আরো বিস্তারিত তথ্য আসবে, এবং আমরা সেগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে নিশ্চয়ই পাবলিক করবো। তো মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো। ইনশাল্লাহ, ধন্যবাদ কনক ভাই, আপনাকে এবং দর্শকদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলে নিশ্চয়ই আপনার আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা যে বলছিলাম যে ভারতের আগ্রাসন বা ভারত যেভাবে বিভিন্ন পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সুকৌশলে, আমরা বুঝিও না বোঝার ভান করছি। এটি সর্বশেষ 12 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটলো, এটি নজিরবিহীন, এটি ক্ষমারযোগ্য। এতটা ধৃষ্টতাপূর্ণ আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হতে পারে, এটি অবিশ্বাস্য, খুবই গভীর চিন্তার বিষয়। দর্শক, আপনারা যার যার অবস্থান থেকে এই বিষয়টি নিয়ে চিন্তা করুন, কি করা যেতে পারে, কিভাবে আমরা আমাদের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে পারি, কিভাবে আমাদের জনগণ রুখে দাঁড়াতে পারে সব ধরনের আগ্রাসনের বিপক্ষে, তার প্রস্তুতি এখনই নিতে হবে। আসলে প্রস্তুতি শেষ হয়ে এখন আমাদের সংগ্রামে নেমে যাওয়ার কথা।